আছে। ইয়েস স্যার। ও, আচ্ছা, আমার এখানে সাউন্ড অফ করা ছিল, যার জন্য আমি তোমাদের কথা শুনতে পাই না। Okay. কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আছি। স্যার। কি খবর তোমাদের? ক্লাসটা ভালো চলতেছে? চলতেছে স্যার, মিড টার্ম পরীক্ষা চলে আসলো। মিড টার্ম কবে যেন? স্যার 11 তারিখ থেকে শুরু। তার মানে বন্ধের পরেই, তাই না? জি জি স্যার। স্যার। খুলবে কবে? বন্ধ হবে কবে আর খুলবে কবে? স্যার একবারে পরীক্ষার দিন খুলবে স্যার, সামনে। আহ, পরীক্ষার দিনে খুলবে, তার মানে বন্ধ কয় তারিখ? 27 তারিখ থেকে? মানে স্যার খুলবে মেবি 8 তারিখে, কিন্তু ওই কয়েকদিন আবার পিএল এর কি? 4 দিন পিএল আছে স্যার। হুম। আর আমাদের হচ্ছে বন্ধ শুরু হবে কবে থেকে? 27 তারিখ থেকে স্যার, মানে 27 তারিখ 27, ক্লাস করব। 27 তারিখ। 28 তারিখ। হুম। ঠিক আছে, আমরা একটু পিছিয়ে আছি। পঞ্চম লেকচার আজকে শেষ হবে। ষষ্ঠ সপ্তম দুইটা লেকচার বাকি আছে। দেখি আমাদের শেষ করতে হবে স্যারের কথা আটকে যায়। এর আগে। শেষ করতে হবে ইনশাআল্লাহ। লাস্ট লেকচারে কতদূর অগ্রগতি হয়েছিল? লাস্ট ক্লাসে কতদূর অগ্রগতি হয়েছিল কি বলতে পারবা? আমরা কি মার্লি মিন্টো রিফর্মস এগুলো আলোচনা করেছিলাম? এগুলো হয়েছিল? না স্যার। এগুলো হয়নি। তাহলে শুধুমাত্র মনে হয় অসহযোগ আন্দোলন পর্যন্ত হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু ওই যে তোমরা হয়তো চুপচাপ থাকো, হয়তো রেখে কোথাও চলে যাও, বাট শুরুতে এবং শেষে একটু রেসপন্স করো, বা আমি ডাকলে একটু রেসপন্স করো। ওকে, তাহলে শুরু করি। হ্যাঁ, মার্লি মিন্টো রিফর্মস, এটা ব্রিটিশদের সেই 1906 সালের দিকে, তখন তারা বিশেষ কিছু কয়েকটা দাবি তুলেছিল। সেই দাবিগুলোর একটা ছিল হচ্ছে যে আহ, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এখানে আহ, একটা আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা মানে করতে হবে, অর্থাৎ কমিউনাল নির্বাচন ব্যবস্থা করবে। তা নির্বাচনটা কমিউনালটা কিরকম হবে? মনে করো যে আমি যদি মুসলমান হই, তাহলে আমি আমার নেতা মানে ধর্মীয় নেতা মানে সংসদে পাঠানোর জন্য। আবার হিন্দু, তিনি কি করবেন? তিনি তার এলাকার জন্য তার ধর্মের প্রতিনিধি নির্বাচন করবেন। অর্থের সঙ্গে আলোচনা শুনতেছি পিয়ার সিস্টেম যেটা, সেই পিয়ার সিস্টেমটা দাবি মুসলিম লীগ তুলেছিল 1906-এর দিকে। আচ্ছা, তো ব্রিটিশরা তখন তো একটু মুসলিম লীগের প্রতি একটু বায়াস ছিল, বা মুসলিম লীগকে একটু প্রমোট করতেছিলেন যাতে হচ্ছে কংগ্রেস কিছুদিন একটু চুপ থাকে। কংগ্রেস যাতে হচ্ছে স্বরাজের দাবি বা স্বায়ত্তশাসনের দাবি, স্বাধীনতার দাবি খুব বেশি আহ আহ, জনপ্রিয়তা মানে জনপ্রিয়তা না পায় আর কি। তো সেই জায়গা থেকে তারা যখন এই দাবিগুলো তুললো, প্রায় 2-3 বছর পরে একটা কমিশন গঠিত হয় ভারত শাসন আইন কিভাবে হবে সেটা নিয়ে। সেই ভারত শাসন আইনের যে কমিশন হয়েছিল, সেই কমিশনের নাম ছিল সাইমন সরি মার্লি মার্লি মিন্টো রিফর্ম কমিশন। হ্যাঁ, মার্লি মিন্টো রিফর্ম কমিশন, একজন ছিলেন হচ্ছে জন মার্লি, ছিলেন তৎকালীন সেক্রেটারি অফ ইন্ডিয়া, এবং আরেকজন ছিলেন হচ্ছে মিন্টো, লর্ড মিন্টো। হ্যাঁ, তো ওনারা দুজনে মিলে একটা আইন প্রপোজ করেন। সে আইনের মূল বিষয় ছিল যে তোমার এই এই আইনটাতে আহ, এখন নির্বাচনের মাধ্যমে ভারতের যে অ্যাসেম্বলি আইন পরিষদ আছে, আইনসভা আছে, সেখানে প্রতিনিধি নিয়োগ হবে। এর আগে সরকার মনোনয়ন করত, সরকার মনোনয়ন দিত, বা হচ্ছে বাই পোস্টে কিছু আহ, মানে সদস্য মানে আইনসভায় নির্বাচিত হইতেন। এই প্রথম এখন কি হবে? এখন নির্বাচন হবে, এবং সে নির্বাচন সবাই ভোট দিতে পারবে না। নির্বাচনে ভোটার হইতে হলে আবার কিছু কোয়ালিফিকেশন লাগবে। যেমন হচ্ছে জমি জমা থাকতে হবে, তারপর হচ্ছে ট্যাক্স দিতে হবে, জমিদার হইতে হবে, বা চাকরিজীবী হইতে হবে, কিছু কিছু এই ধরনের কিছু কন্ডিশন ছিল। হ্যাঁ, অর্থাৎ যে এখন তো এবার নির্বাচনের ফলে এখানে
এর আগে আমরা দেখেছি যে হচ্ছে যারা অফিসার ছিল তারাই হচ্ছে, মানে ব্রিটিশ কোম্পানির অফিসার ছিল, তারাই হচ্ছে এখানে মেজরিটি হইতো। তো এবার আমরা দেখবো যে নন অফিসিয়াল মেজরিটি যারা হচ্ছে প্রতিনিধি হিসেবে যাচ্ছে তারা মেজরিটি এবার একটা সংসদে মেজর ভূমিকা পালন করছেন। সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থা মুসলমানদের জন্য, যে মুসলমানরা তাদের নেতা নির্বাচন করবেন ধর্মীয়, তাদের হচ্ছে পরিচয়ের মধ্যে থেকে বা হচ্ছে তাদের দলীয় এজেন্ডা থেকে, মুসলিম লীগের মধ্যে থেকে তাদের নেতা নির্বাচন করবেন। আচ্ছা, এআই চ্যাম্পিয়ন, এআই কম্পানিয়ন দিয়ে কি হবে? কে একজন যেন রিকোয়েস্ট করেছো, এটা তো কোনো ভালো হয়, কিছু হয়? আচ্ছা, আমি এলাও করে দিলাম, যাক। ওকে। তো এবার এটা কিভাবে ইনডিরেক্টলি হবে, অর্থাৎ আহ, স্যার কথা যে বোঝা যাচ্ছে না। মানে আহ, স্যার এটা নেটওয়ার্ক তোমরা প্রবলেম বুঝো কিনা, করতেছে। ইনডিরেক্ট স্যার আমাদের আপনার তোমাকে আপনার কথাগুলো কথা সংসদ কেটে সদস্য আসতেছে করছে স্যার। কথা শোনা ডিরেক্টলি। যাচ্ছে না আর স্যার। আমরা যেভাবে প্রধানমন্ত্রী, কেটে কেটে আসতেছে না? জি স্যার। জি স্যার, স্যার কেটে আটকে কেটে আটকে আসতেছে। জি স্যার। একটু প্রবলেম আমার এখানেও দেখাচ্ছে, বলতেছে ইন্টারনেট ইজ আনস্টেবল। এই যে আমরা যে নেটওয়ার্কটা ব্যবহার করি এটা ভালো না, সমস্যা। জি স্যার। এখন কি অবস্থা? স্যার এখন মোটামুটি কি আমার আছে। কথা বোঝা যায়? মোটামুটি আছে আসলে। কি বলবো, আমি তো একদম ওয়াইফাই খুব কাছে বসে আছি রাউটারের, বাট দেখা যাক কতদূর শোনা যায়। আমি একটু আস্তে আস্তে, ওকে তাহলে ভিডিওটা অফ করে দিচ্ছি। স্যার আপনি কি এখন কালিয়াকড়ি আছেন? আচ্ছা, এবার কেমন হচ্ছে, শোনা যাচ্ছে কেমন? স্যার এবার একটু মোটামুটি যাচ্ছে স্যার। জি জি বলো। মোটামুটি এখন একটু শোনা যাইতেছে স্যার। স্যার জি আগের থেকে স্যার, একটু ভালো। ওকে ক্লিয়ার রাইট, স্যার। তাহলে আমরা শুরু করি। আগের থেকে একটু ভালো স্যার। জি স্যার। থ্যাংক, হ্যাঁ থ্যাংক, তাহলে এই করে নেট, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। যে এই তোমরা যেটা দেখতেছো এটা একটু দেখবা তোমরা, যে এটা বৈশিষ্ট্যগুলো কি ছিল। হ্যাঁ, মূল কথা হচ্ছে এখানে প্রথম সেপারেট ইলেকটোরেট ব্যবস্থা চালু হয়। সেপারেট ইলেকটোরেট বলতে আমরা বুঝাচ্ছি যে জাতিগত কমিউনিটি হয়ে সংসদে কথা বলতে পারে। আচ্ছা, এবার আমরা একটু সামনে আগাবো, প্রায় 1923-24-এর কথা। আমরা যখন এখানে দেখেছি যে খেলাফত আন্দোলন এবং হচ্ছে কংগ্রেসের মুসলিম এবং হচ্ছে কলকাতার হিন্দুদের যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য তৈরি হয়, বিশেষ করে মহাত্মা গান্ধী যখন চৌরচুরি ঘটনার পরে আহ, এই আন্দোলনটাকে স্থগিত করার ঘোষণা দেন, তখন স্বাভাবিকভাবে মুসলমানরা তারা লেফট আউট মনে করেছিল নিজেদেরকে। তো এইসব প্রেক্ষাপটে আহ, ভারতের কংগ্রেসের একজন, বাংলার কংগ্রেসের একজন নেতা চিত্তরঞ্জন রঞ্জন দাস, উনি চিন্তা করলেন যে যে স্যার স্যার একটু সময় দিতেন। বলো, কি কোনো সমস্যা স্যার ওই হচ্ছে যে এখনো? আইআরএ ডিপার্টমেন্টে হোজাইফা, স্যার ওই যে আইআরএ ডিপার্টমেন্টে হোজাইফা খুবই অসুস্থ তো, মানে ও নাকি ওকে নিয়ে অ্যাম্বুলেন্স করে আর কি হাসপাতালে যাব। কে কে যাবে, কয়জন যাবে? স্যার মেইনলি আপাতত আমি আছি আর মানে কয়েকটা মানে ডিপার্টমেন্টে পোলাপান আছে আর সিনিয়র ভাই। এখন জানি না কে কে যাবে, সম্ভবত আমার চাইতে হবে আর কি স্যার। ওকে ওকে ওকে, তুমি যাও। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে তুমি যাও, অসুবিধা নেই, তুমি যাও। আর কি ওর সমস্যা, কি কি হয়েছে ওর? স্যার ওই যে জ্বর, জ্বর 103.7 ডিগ্রি, হাই প্রেশার, আচ্ছা, আর শরীর ব্যথা, মানে কোনোভাবেই কমতেছে না আর কি। এই অনেক এক বয়সে এত ঘন্টা কিছু যাবত বাধায় নিছে? পানি দিচ্ছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, নিয়ে যাও, দ্রুত নিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা,
ওকে। আসলে ওই ক্লাসের মধ্যে এতবার ইন্টারাপ্ট হইলে একটু কষ্ট হয় ক্লাসটা কন্টিনিউ করতে। আহ, আমার মনে হয় তোমাদের ক্লাসে আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে মানে আমি বলেছি যে আগামী 17 তারিখে আমরা ক্লাস দিব, সম্ভবত এটা আমি তোমাদের না, আহ, সপ্তম ব্যাচে এর থেকে বলেছি। বাট ওদের আমার মনে ছিল না, আমি লিখে রাখছিলাম, বাট ভুল হয়ে গেছে। যাই হোক, আমরা যেহেতু করছি আমরা কন্টিনিউ করি এখন। তো চিত্তরঞ্জন দাস নামে একজন আহ, ভারতের কংগ্রেসের নেতা, উনি চিন্তা করলেন যে হচ্ছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে অনৈক্য আছে সেই অনৈক্যটা দূর করার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। তখন তারা মুসলিম লীগের যে সমস্ত নেতা ছিলেন, একে ফজলুল হক, আব্দুল করিম, তারপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আহ, এনারা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী, মুজিবুর রহমান, এনারা, এ কিন্তু শেখ মুজিব না আবার, হ্যাঁ, এনারা সবাই মিলে একটা চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তির নাম ছিল বেঙ্গল প্যাক্ট। 1923 সালের 16 ডিসেম্বর সেই বাংলা চুক্তি স্বাক্ষরিত হয়। এটার মূল বিষয় ছিল কি, যে হচ্ছে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ অধিকার পাবে এবং লোকসংখ্যা অনুপাতে ও স্বতন্ত্র নির্বাচন প্রথায় আইন পরিষদে পরিণতি লাভ করবে। হ্যাঁ, যেটা আমরা পিয়ার সিস্টেম বলছি। আবার আরেকটা বিষয় ছিল যে হচ্ছে আহ, যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে, মানে হচ্ছে যেগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট কাউন্সিল বা মিউনিসিপ্যাল কাউন্সিল, হ্যাঁ, সেগুলোতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় শতকরা 60 আসন পাবে। সে তার সংখ্যাগরিষ্ঠ, তার হচ্ছে যদি 100% হয় বা হচ্ছে যদি 90% হয়, তাহলে তার 60%, 60টি আসনের বেশি পাবে না। এবং সংখ্যালঘু সম্প্রদায় শতকরা 40টি আসন পাবে। আবার সরকারি দপ্তরে মুসলমানদের জন্য 55% একটা চাকরি সংরক্ষিত করা বা প্রিজার্ভ করার একটা বেশি বিধান ছিল। অর্থাৎ এই সময় মুসলমানরা একটু হচ্ছে শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার কারণে তার সামাজিকভাবে একটু অবহেলিত ছিল, এবং এইটাকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য বা তাদের সাথে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য চিত্তরঞ্জন দাসরা এই চুক্তিটা আহ, করেছিলেন। কিন্তু এই চুক্তিটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। বিশেষ করে 1924 সালে যখন নির্বাচন হয়েছে তার 1 থেকে 1.5 বছরের মাথায় উনি যখন মারা গিয়েছেন, তখন আসলে এই এই চুক্তিও সাথে সাথে এই হয়ে যায়, মানে অবসলিউট হয়ে যায়। আচ্ছা, এবার আসো সাইমন কমিশন। আহ, আমরা ভারত শাসনের আইনের আগে, অর্থাৎ এখন আমরা বেশ কয়েকটা কমিশন দেখব। কমিশন আসবে, এরপরে আসবে তোমার হচ্ছে আহ, জিন্নার রিপোর্ট, নেহেরু রিপোর্ট, হ্যাঁ, মিশন, তারপর হচ্ছে তোমার 1935 সালে ভারত শাসন আইন, এগুলো সবগুলোই আসলে আমাদের স্বাধীনতার আন্দোলনের বা স্বাধীনতার পাওয়ার আগ মুহূর্তের প্রসেস, প্রক্রিয়ায় আমাদের সঙ্গে কোন প্রক্রিয়া সেইগুলোর, হ্যাঁ, আমাদের ঠিক যে হয়তো আন্দোলনের মুখে আমেরিকান রেভিশন থেকে চলে গেছে, ঠিক ওইভাবে আমাদেরকে ব্রিটিশরা চলে যেতে চায় না, বা তাদের প্ল্যান ছিল যে তাদের ব্রিটিশ বাঙালিদেরকে বা ভারতীয়দেরকে প্রস্তুত করে রাখা, যার ফলে তাদের স্বার্থ বা ইন্টারেস্ট অক্ষুণ্ণ থাকে, কালচারাল প্রভাবটা বজায় থাকে। সেই জায়গা থেকে আস্তে আস্তে 10 বছর পর তারা রিভিউ করতেছে। সেটা 1919 সালে যে আইন রিভিউ করার জন্য 1927 সালে সাইমন কমিশন গঠিত হচ্ছে। সাইমন কমিশনে তোমার হচ্ছে মেয়র ছিলেন স্যার জন সাইমন, এবং হচ্ছে প্রাইম মিনিস্টার, পরবর্তীতে একজন প্রাইম মিনিস্টার হয়েছিলেন ব্রিটিশ, আবার ভারতের প্রতিনিধি ছিল না, যার ফলে ওকে বয়কট করেছে। এখন ওনারা অনেক মিটিং টিটিং করে তারা বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছেছেন। সে সিদ্ধান্ত হচ্ছিল যে যে আহ, ভারতে একটা প্রভিন্সিয়াল হবে, অটোনমাস গভর্নমেন্ট হবে, স্বায়ত্তশাসন থাকবে যখন, অর্থাৎ যেই প্রদেশ যারা শাসন করবে তাদের একটা আইনসভা থাকবে, তাদের একটা কনস্টিটিউশন থাকবে, তাদের কিছু নির্দিষ্ট ক্ষমতা থাকবে, সেই ক্ষমতার ভিত্তিতে তারা শাসন করবে। আবার সেপারেট ইলেকটোরেটের যে ব্যবস্থা 1909 সালের পার্লিমেন্টারি রিফর্মস এর মাধ্যমে হয়েছিল, সেটা এখন বজায় থাকবে। যদিও হচ্ছে কংগ্রেস এটা খুব এগেনস্টে ছিল। এবং এই আহ, কমিটিতে যেহেতু হচ্ছে ভারতীয়দেরকে নেওয়া হয় না বা কংগ্রেসের কোনো সুপারিশ নেওয়া হয় না, তখন আহ, জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরুর কথা তোমরা জেনে থাকতে পারবে। আমরা মনে হয় জওহরলাল নেহেরুকে চিনেছি, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার বাবাও ছিলেন কংগ্রেসের একজন প্রেসিডেন্ট এক সময়। তো সেই মতিলাল নেহেরুর নেতৃত্বে তারা একটা কংগ্রেস একটা মিটিং করে বা একটা কমিটি করে, সেই কমিটিতে তারা বেশ কিছু প্রপোজাল দেয় 1928 সালে, যে সাইমন কমিশন কি কি ধরনের আলোচনা করছে তার ভিত্তিতে একটা প্রপোজাল দেয়। সেই প্রপোজালে তারা বলেছে যে
এটা হচ্ছে সাইমন কমিশনের পাল্টা একটা প্রপোজাল দেয়। সেই প্রপোজাল তারা বলেছে যে কিভাবে ভারতের ভবিষ্যৎ সংবিধান রচিত হবে। হ্যাঁ, ভারতে তারা হচ্ছে যেটা দাবি করেছে, যেটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস চেয়েছে। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে সবকিছুই স্বাধীন থাকবে, শুধুমাত্র হয়তো রাজা বা রানী বা হচ্ছে এটা হচ্ছে মানে প্রেসিডেন্ট থাকবে না। আমাদের যেরকম এখন বর্তমানে কানাডা বা অস্ট্রেলিয়াতে দেখলে আমরা দেখি যে হচ্ছে এদের এদের দেশে কোনো প্রেসিডেন্ট নাই। যদি দেশে প্রেসিডেন্টের ভূমিকাটা পালন করেন কে? প্রেসিডেন্টের ভূমিকা পালন করেন হচ্ছেন ব্রিটেনের রাজা বা রানী। হ্যাঁ, তোমরা একটু খেয়াল করবা ওই যে ওয়েস্ট ইন্ডিজের কান্ট্রি গুলো, যে সমস্ত কান্ট্রি, ত্রিনিদাদ টোবাগো, জামাইকা, যে সমস্ত কান্ট্রি আছে, এগুলো তো রাজার মানে প্রেসিডেন্ট থাকেন না। এগুলো ডোমিনিয়ন হিসেবে চলে। বাট অর্থাৎ মানে ওই দেশের কোনো ম্যাটারে রাজা বারানি হস্তক্ষেপ করেন না, বাট একটা সিরিমোনিয়াল কি বলে এটাকে, পজিশন ছিল, পজিশন হোল্ড করে রাখেন ব্রিটেনের রাজা বারানি। আচ্ছা, এবার ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেমটা আমরা দেখেছি হচ্ছে ভারতে এখন বর্তমানে যে রাজ্য ব্যবস্থা আছে সেটা একটা ফেডারেল সিস্টেম। আমেরিকাতে যে রাজ্য ব্যবস্থা আছে সেটা একটা ফেডারেল সিস্টেম। এই ধরনের একটা সিস্টেম প্রপোজ করা হয়। অর্থাৎ মানে কেন্দ্র থেকে ফেডারেলের বিষয়টা আসলে একটু ব্যাপক মিনিং বোঝায়। আমরা ফিজিক্যাল ক্লাসে হয়তো বুঝাতে পারতাম ভালোভাবে। মনে করো যে ফেডারেল যে সমস্ত রাজ্য হয়, অর্থাৎ অনেকগুলো রাজ্য মিলে যখন একটা সরকার গঠন করে বা একটা কেন্দ্রীয় সরকার গঠন করে সেটাকে ফেডারেল গভর্নমেন্ট বলে। তা অনেকগুলো রাজ্য মিলে গঠন করেছে, তার মানে হচ্ছে বুঝতে পারছো যেখানে রাজ্যগুলোর স্বাধীনতা ছিল যে রাজ্যগুলো মিলে একটা সরকার গঠন করবে। তো না চাইলে তারা ভিন্নভাবেও করতে পারতো। তো এই যে সিস্টেমটা, তার মানে অনেক বেশি অটোনমি, অনেক বেশি ক্ষমতা থাকে রাজ্যের হাতে, তখন সেটাকে ফেডারেল সিস্টেম বলে। বিল অফ রাইটস হচ্ছে যে কি ধরনের মানবাধিকার বা কি ধরনের অধিকারগুলো ইন্ডিয়ান সিটিজেনদের জন্য থাকবে সেই সম্বলিত কিছু ধারা এই নেহেরুর রিপোর্টে উল্লেখ করা হয়। এবং তারা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রস্তাবটা করেন সেটা হচ্ছে যে তারা জয়েন্ট ইলেকটোরেট চান। তারা ওই যে মুসলিম লীগের জন্য যে বা হচ্ছে 1909 সালে যে সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করা হয়েছিল সেটার বিরোধিতা করে। এবং তারা দাবি করেন যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি হইতে হবে ভোটারদের জন্য, ভোটাধিকারের জন্য। ভোটাধিকারের জন্য সার্বজনীন ভোটাধিকার হইতে হবে। কিরকম? অর্থাৎ কারো 18 বছর হইলে সে ভোট দিতে পারবে, যা ইতিপূর্বে আমাদের ভারতে ছিল না। আচ্ছা, এখন যেহেতু এই যে নেহেরু রিপোর্টে কোথাও মুসলমানদের স্বার্থের কথা বলা নাই, এবং হচ্ছে তারা সেপারেট ইলেকশনকে বন্ধ করতে চেয়েছে, জয়েন্ট ইলেকটোরেট চেয়েছে, তখন মুসলিম লীগের আবার জিন্নার নেতৃত্বে তারা একটা 14 পয়েন্ট প্রপোজাল দিয়েছেন। সেই প্রপোজালে তারা আবার এই বিষয়গুলোকে তুলে এনেছে। তারা ফেডারেল কনস্টিটিউশন চেয়েছেন, প্রভিন্সিয়াল অটোনমি চেয়েছেন, হ্যাঁ, কিন্তু সেপারেট ইলেকশনটা তারা বজায় রাখতে চেয়েছেন, এবং পাশাপাশি মুসলমানদের যথাযথ রিপ্রেজেন্টেশন নিশ্চিত করা এবং হচ্ছে মুসলমানদের রাইট, কালচারাল, সোশ্যাল রাইট গুলোকে নিশ্চিত করার জন্য তারা বলেছেন। আচ্ছা, এখন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যখন এই সমস্ত বিষয়গুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না বা হচ্ছে ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করছে, তখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে তারা ভারতে আইন অমান্য আন্দোলন শুরু হয়, সিভিল ডিসোবিডিয়েন্স শুরু হয়। তো আইন অমান্য আন্দোলনের মধ্যে অন্যতম বিষয় ছিল হচ্ছে আইন লবণ আইন ভঙ্গ করা, বিদেশি বস্ত্র ও পণ্য বর্জন করা, ভূমিকর না দেওয়া, মাদকদ্রব্য ও আফিম বর্জন করা। অর্থাৎ মানে ব্রিটেনে মানে ভারতে একটা ল ছিল, যে লতে বলা হয়েছে তোমাদের কক্সবাজার বা চিটাগাং দিকে কেউ থাকলে এটা ভালো রিলেট করতে পারবা। আমাদের দেশে লবণ উৎপাদন হয় সমুদ্রের পানি শুকিয়ে, বা সমুদ্রের পানি হচ্ছে একটা বিশাল এলাকায় ধরে রাখা হয়। সেই যখন হচ্ছে সেখান থেকে পানি নেমে যায় বা হচ্ছে আহ, কিছুক্ষণ অনেকক্ষণ অনেকদিন কয়েকদিন রোদে তাপ দেওয়ার পরে যখন পানিটা নেমে যায়, নিচে হচ্ছে লবণের আস্তরণ পড়ে, সেইটাকে মানে পিউরিফাই করা হয় ফ্যাক্টরিতে নিয়ে। তো ব্রিটিশ সরকার সেই লবণ সংরক্ষণের যে প্রক্রিয়াটা বা লবণ উৎপাদনের যে প্রক্রিয়াটা সেটাকে বন্ধ করে, নিষিদ্ধ করে। হ্যাঁ, নিষিদ্ধ করে দেয়। এবং যার ফলে আহ, যখন মহাত্মা গান্ধী যখন আইন অমান্য আন্দোলনের ডাক দিলেন, তখন বোম্বেতে গিয়ে তিনি এই নিজে সর্বপ্রথম হচ্ছে একটা লবণ উৎপাদনের কারখানায় গিয়ে সেখানে তিনি এই এই পদ্ধতিতে, এই আইন অমান্য করে এই পদ্ধতিতে সমুদ্রের পানি শুকিয়ে তিনি একটা লবণ তৈরির কাজ উদ্বোধন করেন। এই প্রথম তিনি এই কাজটা করেছেন। মানে সমুদ্রের পানি ফুটিয়ে যে লবণ তৈরির প্রক্রিয়া, সেটাকে তিনি ডান্ডিতে, গুজরাটের ডান্ডি নামক স্থানে তিনি এটা করেছেন। আচ্ছা, এর ফলে দেখা যায় যে পুরো ভারতবর্ষে মানুষের মধ্যে এই আইন অমান্য আন্দোলনের প্রক্রিয়াটা যা মানে শুরু হয়ে যায় বা চালু হয় বা জনপ্রিয় হয়। এখন আরো বিষয় ছিল যে ট্যাক্স না দেওয়া। ভারতের কৃষকরা জমির ট্যাক্স আহ আহ, না দিতে তাদেরকে আহ্বান করা হয়েছে, এবং তারা অনেকাংশেই ট্যাক্স দেওয়া থেকে বিরত থেকেছেন। তারপরে তোমার আহ, বু- ইসের
ব্রিটিশদের আরেকটা ব্যবসা ছিল আফিং এর ব্যবসা, মাদকের ব্যবসা। ওই যে বিড়ি তামাক এগুলোর ব্যবসা। সেই আহ, সেই আফিং এর ব্যবসা থেকে বা আফিং খাওয়া থেকে বিরত রাখার জন্য মহাত্মা গান্ধী ওই সময় আন্দোলন করেছিলেন। আমাদের বাংলাতে ওই আইন অমান্য আন্দোলন ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। আচ্ছা, এবং এইটার পিছনে মূল কারণ ছিল কি? বা স্বরাজ প্রতিষ্ঠার আন্দোলন, অর্থাৎ ভারতের শাসন নিজেদের হাতে নেওয়া, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা বা হচ্ছে স্বাধীনতার জন্য নিজেদেরকে প্রস্তুত করা, এটা ছিল মূল কারণ। আচ্ছা, তোমরা এগুলো একটু দেখে নিও। আমি সত্যাগ্রহ এটা একটু আমরা আলোচনা করেছি কিছুটা। আচ্ছা, এটা মানে রিপিট হয়েছে। মূল কথা হচ্ছে এই আইন অমান্য আন্দোলন পরে তোমার ভারতে কংগ্রেসের একটা জনগণের মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। 1935 সালে যে নির্বাচনটা হবে সেটা হচ্ছে অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজির ভিত্তিতে হবে। সেই নির্বাচনে দেখা যায় যে কংগ্রেস বেশ ভালো ফলাফল করে। হ্যাঁ, 1935 সালে একটা অ্যাক্ট হয়েছিল। সেই অ্যাক্ট ছিল ভারত শাসন আইন। প্রথম এটা হচ্ছে ভারতের এসের পরে ওই যে কি যেন বলে স্বাধীনতার আগে, পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তান এবং ভারতের স্বাধীনতার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন ছিল এটা। এই আইনে এতদিনকার যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলোকে সব উঠিয়ে নিয়ে আসা হয়। অর্থাৎ এটাকে মানে এই আইনে ভারতের নাম দেওয়া হয় অল ইন্ডিয়ান ইউনাইটেড স্টেটস, এবং এটা প্রভিন্সিয়াল অটোনমি নিশ্চিত করা হয়। এবং হচ্ছে সেন্টারে দুই ধরনের রুল ছিল, একটা হচ্ছে যে অফিসারদের এক ধরনের শাসন এবং হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের এক ধরনের শাসন। হ্যাঁ, কিছু বিষয় ছিল অফিসারদের হাতে এবং কিছু বিষয় ছিল নির্বাচিত প্রতিনিধিদের হাতে। তোমরা একটু এটা দেখে নিবা। এবং বাই ক্যামেরাল লেজিসলেটিভ কাউন্সিল নামে একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে আমরা এখন বর্তমানে বাংলাদেশে যে সংস্কার কমিশনের আলোচনা চলতেছে সেখানে দুই ধরনের সংসদের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে এক কক্ষ মানে দুই কক্ষ বিশিষ্ট সংসদ। একটা সংসদে দুইটা হাউস থাকবে, একটা হচ্ছে আপার হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস। লোয়ার হাউসে সরাসরি হচ্ছে জনগণ নির্বাচিত করে ভোট দেয় এবং তারাই সরকার গঠন করে, তারাই সরকারের বিরুদ্ধে ডিসিশন দেয়, সরকার বিভিন্ন বিতর্কে অংশ নেয়। আপার হাউস থাকে হচ্ছে এই ভিন্নভাবে একটু ভিন্ন পদ্ধতিতে নির্বাচিত হয়। এখানে কিছু মনোনয়ন থাকে, কিছু নির্বাচিত থাকে, একটা মিক্স থাকে। তো সেই আহ, ধরনের বা এই যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ, এই বাইক্যামেরাল লেজিসলেটিভ কাউন্সিল 1935 সালের আইনে ই হয়েছিল এবং সেপারেট ইলেকশন হয়েছিল। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, এই পর্যন্ত আমাদের পুরো ইন্ডিয়ার সাথে বার্মা কানেক্টেড ছিল। বার্মা এই পুরো ইন্ডিয়ান যে ডোমিনিয়ন বা ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্টের যে ব্রিটিশ যে শাসন, সেই শাসনের মধ্যে ছিল। এখন যে ব্রিটিশ রাজের মধ্যে ছিল এই বার্মা। 1935 সালে ভারত শাসন আইনের অধীনে তারা পৃথক হয়ে যায় এবং পরবর্তীতে তারা পৃথকভাবে স্বাধীনতা লাভ করে। আচ্ছা, 1935 সালে যে আইন হয়েছিল সেই আইনের অধীনে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে কংগ্রেস বেশ ভালো ফলাফল করে। এই নির্বাচনে প্রায় 11টি প্রদেশে নির্বাচিত হয় 1936-37 সালে, এবং কংগ্রেস 60টি আসনে জয়লাভ করে। বাকি মানে 60টি মানে প্রদেশে তারা সরকার গঠন করে এবং বাকি প্রদেশগুলোতে তারা বেশ ভালো অবস্থান রেখেছিল। মুসলিম লীগ অন দ্য আদার হ্যান্ড তারা হচ্ছে বেশ কিছু সিট পেয়েছিল, 109টার মতো সিট পেয়েছিল, কিন্তু কোথাও কোনো ধরনের ই করতে পারে নাই। কি জানি বলে এটাকে, সরকার গঠন করতে পারে নাই। বাংলাতে কেবলমাত্র মুসলিম লীগের সমর্থনে কৃষক প্রজা পার্টি, শেরে বাংলাকে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, তারা একটা সরকার গঠন করেছে। আচ্ছা, এই যখন অবস্থা, এত বারবার ট্রাই করার পরেও যখন হচ্ছে কংগ্রেস বা মুসলিম লীগ দেখতে পেলো যে তারা আসলে আহ মানে কোথাও ক্ষমতায় যেতে পারতেছে না বা হচ্ছে ধর্মীয় ভাবে কমিউনাল ভাবে ক্ষমতায় যেতে পারতেছে না, এবং হচ্ছে তাদের তাদের যে মোটো ছিল যে হচ্ছে মুসলমানদেরকে তারা প্রমোট করবে, মুসলমান কমিউনিটিকে তারা প্রমোট করবে, সেটা পাচ্ছে না। তখন তারা নতুন একটা দাবির সামনে নিয়ে আসবে যে মুসলমান এবং হচ্ছে হিন্দু হচ্ছে আলাদা জাতি, সেই দুই জাতির জন্য আলাদা বাসস্থান দরকার। হ্যাঁ, এই সামনে নিয়ে এসে তারা কি করবে, তারা এখন নতুন একটা দ্বিজাতি তত্ত্বের জন্য প্রচারণা করবে। এই দ্বিজাতি তত্ত্বের প্রচারণা দেখবো আমরা এখন ভারত ভেঙে দুইটা আলাদা উইং হবে, দুইটা আলাদা রাষ্ট্র হবে। হ্যাঁ, যেটা আসলে আহ, প্রথম যে প্রপোজাল ছিল 1940 সালে যে লাহোর প্রস্তাব, সেই লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যে এখানে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠীকে নিয়ে একাধিক স্টেট আমরা হচ্ছে ফর্মুলেট করব, এবং সেই স্টেট গুলো একে অপরের সাথে কানেক্টেড থাকবে, এজ এ ফেডারেল সিস্টেম আকারে থাকবে। অর্থাৎ তোমার এই যে 1940 সালে যে স্বাধীন মানে ঘোষণা ছিল, দ্বিজাতি তত্ত্বের যে ঘোষণা আমরা বলছি, সেই ঘোষণাতে কোথাও বলা হয় না যে এখানে দুইটা রাষ্ট্র হবে, একটা হচ্ছে মুসলমানদের জন্য, একটা হচ্ছে পাকিস্তানের জন্য, এমনটা বলা হয় না। বলা হয়েছে অনেকগুলো রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রগুলো যার যার তোমার হচ্ছে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দুইটা ফেডারেল ইউনিয়নের সাথে যুক্ত হবে। একটা একটা হবে পাকিস্তানের অধীনে, একটা হবে ইন্ডিয়ার অধীনে। অর্থাৎ ফেডারেল সিস্টেমটা কিরকম ছিল, যে যদি
ভারতের পেটের মধ্যে কোনো একটা রাষ্ট্র হচ্ছে যদি আহ, আহ, তারা হচ্ছে ভারতের সাথে না থাকতে চায়, তাহলে তারা পাকিস্তানের সাথে যোগ দিবে। এবং পাকিস্তানে যদি এরকম অনেকগুলো রাষ্ট্র হয়, তাহলে সেগুলো মিলে একটা ফেডারেল সিস্টেম হবে। এবং হচ্ছে ভারতে যদি অনেকগুলো রাষ্ট্র হয়, সেগুলো মিলে আর একটা ফেডারেল সিস্টেম হবে। এর ফলে দেখা যায় তো যে এই প্রস্তাব যদি মানে সঠিক হইতো, তাহলে দেখা যেত এখন যে ভারতের মধ্যে যে আমরা একটা বিশাল ম্যাপ দেখি, যে পুরো A to Z হচ্ছে ইন্ডিয়া, সেটার মধ্যে হয়তো অনেকগুলো রাষ্ট্র দেখতাম আমরা, যেগুলো হচ্ছে পাকিস্তানের অংশ। বাট বাট 1947 সালে আমরা দেখি যে হচ্ছে ভারতের দুই পাশে দুইটা অঞ্চল নিয়ে একটা আলাদা সেপারেট রাষ্ট্র তৈরি হয়, যার মধ্যে ভৌগোলিকভাবে কোনো অখণ্ডতা ছিল না। আচ্ছা, তো আমরা বাকি বিষয়গুলো ইনশাল্লাহ লেকচার 5 আগামী ক্লাসে একদিনে ইনশাল্লাহ শেষ করবো। এই জন্য আজকে 1940 সালের লাহোর প্রস্তাব নিয়ে আমরা হালকা আলাপ দিলাম। আগামী ক্লাস যেদিন হবে আমরা হয়তো আহ, শুক্র শনিবারের আগে নিতে পারবো না সম্ভবত। তো শনিবারে আমরা এটাকে জানিয়ে দেবো যে হচ্ছে অমুক দিন ক্লাস হবে। তোমরা একটু কোঅপারেট করো, তাহলে আমরা যেটা করতে পারবো, আমরা এই বন্ধের আগে আমরা 7টা লেকচার শেষ করতে পারবো। এরপরেও তোমাদের অনেক সমস্যা থাকতে পারে, সেগুলোর জন্য আমরা হয়তো অনলাইনে পরে বসতে পারি তোমাদের পরীক্ষার ফাঁকে। ঠিক আছে? স্যার আচ্ছা, এই একটা বিষয়ে। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমাদের হচ্ছে মিডে মানে কোয়েশ্চেন প্যাটার্নটা মানে কিরকম আসবে মানে হিস্টোরি থেকে আর কি যে। মিডি হচ্ছে, তোমরা তো অলরেডি সেকেন্ড সেমিস্টারে আছো, তোমরা ফার্স্ট সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো, কি ধরনের কোশ্চেন হয় তোমরা জানো। এখন হ্যাঁ জি স্যার। প্যাটার্নটা হচ্ছে যে একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন হবে। মনে করো যে ব্যাখ্যা করতে বলা হবে যে হচ্ছে তুমি কি মনে করো যে লাহোর প্রস্তাবের মধ্যে পাকিস্তান আন্দোলনের প্রস্তাব ছিল বা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব ছিল, বা তুমি কি মনে করো যে লাহোর প্রস্তাবে যে ধরনের রাষ্ট্রের উদাহরণ দেওয়া হয়েছে সেটা বাস্তবসম্মত ছিল। এই ধরনের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? বা হচ্ছে তুমি কি মনে করো যে হচ্ছে 1909 সালে যে মার্লি মিন্টো রিফর্মস কমিশনের যে অধীনে যে আইনটা প্রণয়ন করা হয়েছে, সেই আইনে তোমার তোমার হয়েছে, ওই যে কি জানি বলে, ভবিষ্যৎ পাকিস্তান রাষ্ট্র বা ভবিষ্যৎ সেপারেশনের ইন্ডিকেশন রয়েছে, বা হচ্ছে এই এই ধরনের আর কি। হ্যাঁ, স্যার তাহলে জি তো স্যার। আমাদের স্লাইডের বাইরে গিয়ে পড়তে হবে তোমাকে কিছু। তোমাকে না পড়তে না, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে পড়তে হবে না, তোমাকে স্যার জানতে হবে তো মানে ওই জিনিসটা। হ্যাঁ জানতে হবে। তাহলে হচ্ছে তুমি স্লাইডের বাইরে যদি যেতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বই সাজেস্ট করতে পারি। বই আমরা দিতে পারবো, ডিরেক্ট PDF দিতে পারবো। আমরা গত সেমিস্টারে তোমাদের যে ফ্রেন্ডরা, ওদেরকে দিয়ে আমরা বেশ কিছু বই করেছিলাম, PDF করে নিয়েছিলাম। সেগুলো আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। তাহলে যেটা হবে, পিডিএফ দিলে ভালো। দিদি বলো। পিডিএফ দিলে ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, PDF দিব, সেটাই বলছি, PDF দিব আমরা। PDF একটা হচ্ছে বাংলা বইটা এই মুহূর্তে আমি পাচ্ছি, কিন্তু এটা কোথায়? ইংলিশ বইটাও আছে একটা, বুঝছো? ওইটা আমি তোমাদেরকে আমি হচ্ছে গুগল ড্রাইভ, সরি, ক্লাসরুমে ওই লিঙ্কটা আপলোড দিয়ে দিবো, যাতে হচ্ছে তোমরা ওখান থেকে নিতে পারো। আচ্ছা, তোমাদের আজকের অ্যাটেন্ডেন্স সবাইকে আমি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আহ তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আগামীতে আমি, আজকে আসলে একটু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। আমি ভেবেছিলাম যে তোমাদের ক্লাসটা মনে হয় আজকে, আমি মনে হয় ক্লাস আলোচনা করেছিলাম, বাট এটা ভুলক্রমে অন্য একটা ডিপার্টমেন্টের সাথে আলোচনা করেছিলাম, যার জন্য আমার একটা ভুল হয়েছে। আচ্ছা, অসুবিধা নাই। তোমরা তাহলে আহ, প্রস্তুতি নিতে থাকো, একটু স্লাইডগুলো গো থ্রু করো। পরীক্ষা তো সামনে চলে আসছে, এবং আমরা যদি সময় থাকতো তাহলে আর একটা ক্লাস টেস্ট নিতাম মিড টার্মের আগে, যাতে তোমাদের প্রিপারেশনটা ভালো হতো। অসুবিধা নেই, আমরা পরে নিবো নি, মিড টার্মের পরে অন্য একটা শুরু করে নিবো নি। ওকে, ঠিক আছে তাহলে। ভালো থাকো, গুড নাইট সবাইকে। আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার আপনি যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, হ্যাঁ, এটার অ্যাসাইনমেন্ট ব্যাপারে। দিক নির্দেশনা আমরা হচ্ছে এখনো দেই নাই, তাই তো? জি স্যার। অ্যাসাইনমেন্টের দিক নির্দেশনাটা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। আগামী শনিবারের আগে পেয়ে যাবে, কারণ এটা তো ছুটিতে যাবে, তার আগে স্যার তোমরা পেয়ে যাবে। বলো। স্যার এর সাথে যদি একটা কোয়েশ্চেন দিয়ে কিভাবে আপনি কোয়েশ্চেন করবেন বা পরীক্ষা কিভাবে আসবে ওইটা অনুযায়ী যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন আমাদের ভালো হয়, মানে বুঝতে সহজ হবে আর কি স্যার একটু। আহ এটা তো অ্যাসাইনমেন্ট আকারে নিলে, এটা তো আমি যে কোশ্চেন গুলো বললাম, এইগুলোই ধরতে পারো যে এগুলো আসবে। ক্লাসে বিভিন্ন সময় তো বলি দুই একটা যে এই বিষয়টা এভাবে আসতে পারে, বলি না? আহ, তবে এগুলো কি ভাবো না কেন? এই যে যেটা আমি বলেছি যে হচ্ছে লাহোর প্রস্তাবের মধ্যে কি পাকিস্তান প্রস্তাব লুকায়িত ছিল কিনা, বা হচ্ছে এটা কি বাস্তবসম্মত কিনা,
বা তোমার যে মার্লি মিন্টো রিফর্মস কমিশনের মধ্যে এই যে সেপারেট ইলেকশনের ব্যবস্থা করা হলো, এটাই কি ভবিষ্যতে আমাদেরকে সেপারেট ন্যাশনের দিকে ধাবিত করলো কিনা? বিষয়গুলো তো এভাবেই তো কোশ্চেন হবে আমাদের। হ্যাঁ, বুঝতে পেরেছো? একটু অ্যানালিটিক্যাল, একটা অ্যানালাইসিস। তুমি যদি ঘটনাগুলো জানো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। আহ, স্যার অ্যাসাইনমেন্টটা মিডের পরে দিলে হয় না? মিডের পরে তো তুমি বাড়িতে যেতে পারো, জমা দিও মিডের পরে, তুমি কালেক্ট করে নিয়ে আসো। জমা, তুমি ওকে জমার স্যার। জন্য আমি সময় দিব, 1 মাস সময় দিব, কোনো অসুবিধা নেই। 1 মাস না, 15 দিন সময় দিব। মনে করো যে 11 তারিখে তোমার মিট শুরু হবে, তুমি হয়তো 25 তারিখে, সরি 30 তারিখের মধ্যে জমা দিলে হবে, অসুবিধা নেই। ঠিক আছে? তোমাদের অ্যাসাইনমেন্ট আমি 30 তারিখে জমা দিব, কোনো অসুবিধা নেই। 30শে অক্টোবর না, 30শে অক্টোবর, কোনো অসুবিধা নেই। বাট তুমি এটা ডাটাটা তো কালেক্ট করতে হবে বাড়িতে গিয়ে, আমরা স্যার যেভাবে। গাইডলাইনটা একটু যদি বলে দিতেন কিভাবে কি করতে পারি, মানে কি কি হ্যাঁ, আনতে হবে। গাইডলাইন তো আমরা বলেছিলাম যে হচ্ছে ওই যে বিভিন্ন এলাকাতে, তোমাদের এলাকাতে যে সমস্ত শহীদের স্মৃতিস্তম্ভ আছে ওখানে গিয়ে প্রথমে ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলবা। এটা হচ্ছে প্রথম কাজ। দেন হচ্ছে আহ ওখানকার যে স্থানীয় যে লাইব্রেরি আছে বা হচ্ছে উপজেলা প্রশাসন আছে, হ্যাঁ, তাদের কাছে গিয়ে খুঁজবা যে এলাকায় শহীদদের তালিকা আছে কিনা। হ্যাঁ, শহীদদের তালিকা আছে কিনা, কোথাও কোনো গণহত্যা হইলে সেই গণহত্যার ওই জায়গাটায় একটা তালিকা অলরেডি থাকার কথা। বা অনেক বেশি বড় হইলে সেটা হয়তো নাই, বাট সেই তালিকাটা যাতে কালেক্ট করা যায়, সেই চেষ্টাটা তোমরা একটু করবা। হ্যাঁ, সেটা যদি সংখ্যায় বড় হয় তাহলে কয়েকজন মিলে করবা। আমি যেটা করব, তোমাদেরকে আমি ভেবেছি, আমি সবকিছুকে, আমি একটা গুগল শিট দিব। সেই শিটে আমি হচ্ছে জেলা ওয়াইজ ভাগ করে দিব, ডিস্ট্রিক্ট ওয়াইজ। হ্যাঁ, তো ওই সে ডিস্ট্রিক্ট ওয়াইজে এবং সেটা উপজেলা ওয়াইজ, একই উপজেলা যদি একাধিক ব্যক্তি থাকো তাহলে তোমরা একসাথে করলা এবং আমরা ওইটাকে একসাথেই দেখলাম। ঠিক আছে? আমরা এটা, আমি ডিটেল একটা দিক নির্দেশনা আশা করি আগামী 2-1 দিনের মধ্যে আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দিব। এবং ঠিক আছে, মূল কথা হচ্ছে আমরা একটা শহীদদের তালিকা চাচ্ছি সারা বাংলাদেশে। তোমাদের যতগুলা তোমরা উপজেলায় তোমরা আছো আর কি, মানে পুরো 5টা ডিপার্টমেন্ট, 5টা ব্যাচ আমার ডিপার্টমেন্ট এখন আমার সাথে যুক্ত আছে। সবাই যে যে উপজেলায় আছো, সেই উপজেলায় যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের একটা তালিকা চাচ্ছি, কারণ আমাদের সেন্ট্রালি এরকম কোনো ডাটাবেস সরকারের কাছে নাই। সরকার খালি চাপা মারে 30 লাখ, বাট আসলে কত সংখ্যাটা সেটা আমরা জানি না। বলো। হ্যালো। স্যার আমাদের মিড টার্ম এক্সাম তো শেষ হবে 27 তারিখের দিকে। 27 তারিখ তো এতদিন লাগবে? ওইভাবে 11 তারিখ থেকে মানে স্যার এতদিন? আমাদের আমাদের এক্সামটা শেষ হবে স্যার 27 তারিখে। তো অ্যাসাইনমেন্টের এতদিন, ডেটটা সেই অনুযায়ী যদি আরো একটু এক্সটেন্ড করা কোনো হতো তাহলে অসুবিধা ভালো নেই, হয়। কোনো অসুবিধা নেই, বাট এতদিন লাগবে মিড টার্মে? বলো কি! জি স্যার, তা ও আমাদের আগের একাডেমিক ক্যালেন্ডার ওভাবে সাজানো আর কি। আগের সিস্টেমে পরীক্ষা হবে স্যার, চেঞ্জ হওয়ার কথা ছিল কিন্তু হবে না। তোমরা কিছু করো না গা, এই মিড টার্মের মতো ঝামেলাপূর্ণ একটা জিনিস তোমরা এভাবে রাখছো কেন? এটা প্রাইভেটের জিনিস, মেজাজ খারাপ হয় এগুলো শুনলো। প্রাইভেটের কালচার এগুলো পাবলিকে কেমনে চলে এটা? প্রাইভেটে কি করে জানো? এই মিড টার্ম থাকে, এই হচ্ছে কুইজ থাকে, এগুলো করে টাকা উত্তোলন করার জন্য। তো এডমিট কার্ড দিবে, সেই এডমিট কার্ড দিতে গেলে তোমার টাকা লাগবে। হ্যাঁ, এই টাকাগুলো তোলার জন্য। মানে আমরা কি এখানে প্রাইভেটে পড়ি যে হচ্ছে তোমার এডমিট কার্ড তুলতে হবে, এডমিট কার্ড তুলে টাকা নিতে হবে? এটা হয় নাকি কিছু? ঢাকা ইউনিভার্সিটিতে মিড টার্ম হয়, সব জায়গায় মিড টার্ম হয়। মিড টার্ম কিভাবে হয়? ক্লাস টিচার নিজে নিয়ে নেন। হ্যাঁ, এবং হচ্ছে ওই যে একটা উইক থাকে, সেই উইকের মধ্যে এগুলো হয়ে যায় ইন কোর্স বা মিড টার্ম হিসাবে। ঠিক আছে? কিন্তু হয়তো এগুলো খুবই মানে খুব একটা সিরিয়াস না। ক্লাসরুমে পরীক্ষাগুলো হয়, আর ফাইনাল পরীক্ষা পরীক্ষা হলে হয়। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, দেখা যাক, তোমাদের এগুলো হয়তো ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি কোনো কথা না থাকে সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। সালাম আলাইকুম। আসসালাম।